হ্যালো বন্ধুরা, সারা পৃথিবীতে 1 লাখেরও বেশি ফ্লাইট প্রতিদিন এক জায়গা থেকে অন্য জায়গায় আসা যাওয়া করে থাকে। আমাদের ভারতবর্ষে 3,000-এরও বেশি ফ্লাইট প্রতিদিন এক জায়গা থেকে অন্য জায়গায় আসা যাওয়া করে থাকে। অ্যানালাইজ করে দেখা গেছে আকাশপথ হচ্ছে সব থেকে সেফ ট্রান্সপোর্টেশন সিস্টেম। বাকি ট্রান্সপোর্টেশন সিস্টেম মিডিয়াম পর্যায়ে হয়ে থাকে। বাস, ট্রেন, শিপ এদের যেমন প্রচুর পরিমাণে যানবাহন চলাচল করে থাকে, তেমন এদের দুর্ঘটনায় মৃত্যুর পরিমাণ অনেক বেশি হয়ে থাকে। ধরুন আপনি কোনো কাজে যাচ্ছেন, আপনার গাড়ির ফুয়েল রাস্তাতেই শেষ। এরকম কখনো হয়তো আপনার সাথেও হয়েছে। এটি আপনার কাছে মনে হতে পারে অনেক বড় সমস্যা। তাহলে একবার ভাবুন তো, আকাশে 41,000 ফুট ওপরে একটি প্লেন উড়ছে, আর হঠাৎ করে প্লেনটির ফুয়েল শেষ। এটা শুনতে অবাক লাগলেও এমনটাই হয়েছিল এয়ার কানাডা ফ্লাইট 143 সাথে। নমস্কার বন্ধুরা, আমি সাগর রয়েছি আপনাদের সাথে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। 1983 সালে 23শে জানুয়ারি একটি তারিখে, যা বিমান চলাচলের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এয়ার কানাডা ফ্লাইট 143 মন্ট্রিয়াল থেকে এডমন্টন যাওয়ার পথে মাঝ আকাশে এক ভয়াবহ সমস্যার মুখোমুখি হয়। পুরো বিমানটি জ্বালানি শূন্য হয়ে পড়ে। তবে ক্যাপ্টেন এবং কো পাইলটের অসাধারণ দক্ষতা ও সাহসিকতার কারণেই এই বিপর্যয় এক অবিশ্বাস্য রূপ নেয়। আজকে আমরা জানবো কিভাবে বোয়িং 767 গিমলি নামক একটি পরিত্যক্ত সামরিক ঘাঁটিতে নিরাপদে অবতরণ করে একটি ইতিহাস সৃষ্টি করে। ফ্লাইট 143 একটি বোয়িং 767 থেকে 200 মডেলের বিমান ছিল। এটি মন্ট্রিয়াল থেকে ওটোয়া হয়ে এডমন্টন যাওয়ার জন্য নির্ধারিত ছিল। বিমানে 69 জন যাত্রী এবং ক্রু সদস্য ছিলেন। ক্যাপ্টেন ছিলেন রবার্ট পিয়ারসন এবং কো পাইলট মরিস কুইন্টাল। কিন্তু এই যাত্রা খুব দ্রুত একটি দুঃস্বপ্নে পরিণত হয়। সমস্যা মূলত একটি সাধারণ কিন্তু মারাত্মক জ্বালানি হিসেবে ভুল। সেই সময় এয়ার কানাডা ধীরে ধীরে মেট্রিক সিস্টেমে পরিবর্তন করছিল। ফুয়েল পরিমাণ নির্ধারণের সময় পাইলটরা লিটার এবং কিলোগ্রাম হিসেবে করতে চেয়েছিলেন, কিন্তু বিমান কর্মীরা ভুল করে পাউন্ডের হিসেবে ব্যবহার করেন। ফলে প্রয়োজনীয় ফুয়েল না থাকায় বিমানটি মাঝ আকাশে ফুয়েল শূন্য হয়ে পড়ে। 41,000 ফুট উচ্চতা থাকা অবস্থায় হঠাৎ বিমানটির ইঞ্জিন দুটি বন্ধ হয়ে যায়। এই ঘটনা সম্পূর্ণ ইলেকট্রিক্যাল এবং হাইড্রোলিক সিস্টেমের ফেলিওরের দিকে নিয়ে যায়। পাইলটরা বুঝতে পারে যে তারা একটি বিপর্যয়ের মুখে পড়েছে। গোটা প্লেনটি অন্ধকার হয়ে যায় এবং ইলেকট্রিক সিস্টেম সব বন্ধ হয়ে যায়। আর ইলেকট্রিক না থাকলে কোনো কিছু কন্ট্রোল করতে পারবে না তারা। তাই পাইলটরা ইলেকট্রিক আনার জন্য প্লেনের নিচে একটি টারবাইন লাগানো থাকে, সেটিকে নামিয়ে দেয়। এই পরিস্থিতিতে ক্যাপ্টেন পিয়ারসন এবং কো পাইলট কুইন্টালের সিদ্ধান্ত নেন। তা সত্যি প্রশংসনীয় ছিল। পিয়ারসন একজন দক্ষ গ্লাইডার পাইলট ছিলেন এবং তার অভিজ্ঞতা এই পরিস্থিতিতে কাজে আসে। তারা বিমানের গতিবেগ বজায় রেখে একটি অবতরণের স্থান খুঁজতে থাকেন। কো পাইলট কুইন্টালের একটি সামরিক ঘাঁটির কথা মনে পড়ে, যা গিমলি নামক একটি স্থানে অবস্থিত। তিনি সেটিকে একটি জরুরি অবতরণের জন্য আদর্শ মনে করেন। তবে একটি বড় সমস্যা ছিল, সেই রানওয়েটি তখন রেসিং ট্র্যাক হিসেবে ব্যবহার হচ্ছিল এবং সেখানে অনেক মানুষ উপস্থিত ছিল। পাইলটরা অত্যন্ত দক্ষতার সঙ্গে বিমানটিকে গ্লাইড করিয়ে সেই রানওয়েতে অবতরণ করান। অবতরণের সময় বিমানের নাকের গিয়ার সম্পূর্ণ লক হয়নি, ফলে সামনের চাকাগুলো ভেঙে যায়। এটি হলো সেই প্লেনের ছবি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বিমানে 69 জন যাত্রী এবং পাইলট সবাই নিরাপদে বেঁচে যান। এটি এক সত্যিকারের অলৌকিক ঘটনা ছিল। এই ঘটনার পর এয়ার কানাডা এবং আন্তর্জাতিক বিমান সংস্থা জ্বালানি ম্যানেজমেন্ট ও পাইলট ট্রেনিং এর বড় এক পরিবর্তন আনে। পিয়ারসন এবং কুইন্টালের সাহসিকতা ও দক্ষতার জন্য তাদের প্রশংসিত করা হয়। ফ্লাইট 143 নাম হয়ে যায় গিমলি গ্লাইডার। এয়ার কানাডা 143 আমাদের শেখায় যে চরম প্রতিকূল পরিস্থিতিতেও বুদ্ধি, দক্ষতা এবং সাহস দিয়ে বিপদ এড়ানো সম্ভব। এটি বিমান চলাচলের ইতিহাসে একটি অন্যান্য উদাহরণ দিলাম আপনাদের। আপনি এই ঘটনার কোন দিকটি সবচেয়ে অবিশ্বাস্য মনে করেন, আর কমেন্টে অবশ্যই জানান আপনি যদি এই প্লেনের মধ্যে থাকতেন তাহলে আপনি কি করতেন। আর ভিডিওটা ফুল দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।